পুরুষের কাছে যদি টাকা না থাকে কেউ মূল্যায়ন করে না, এমনকি ওরা ফ্যামিলিও করে না। তার মানে কি টাকা নাই বলে আপনার বউ ভেগে মানে ছেড়ে চলে গেল আপনাকে? জি, মূলত করার কারণটা হচ্ছে এটাই। শুধু অর্থনৈতিক কারণে বউ ছেড়ে যাবে এটা না আমার বিশ্বাস হইতে চায় না ভাইয়া। এটা আমিও আসলে ওর কাছ থেকে জানতে চাই। আমার শুধু একটা কথাই বলে যে আপনি আমার অনেক কষ্ট দেন। সারাদিন যদি আপনি বসে বসে ঘুমান আর আপনি বলবেন যে আমার রিজেক এইটুক ছিল, এটা তো হইলো না। মানে ঘুমাইতেন বেশি আপনি? হ্যাঁ, একটু বেশিরভাগ ঘুমাইতাম, তো আলহামদুলিল্লাহ তাও মাস শেষে আলহামদুলিল্লাহ ভালোই আসতো। যখন আপনার ওই কাজ নাই, বাকি সময় তো অন্য কাজ করা যাইতো। বেশিরভাগ সময় মনে করেন আমি বেশিরভাগ রান্না করতাম। চলে যাওয়ার পরে আর আমি কখনো ওর ছাড়া ঘুমাইতে পারতাম। ও আমার এমন একটা পার্সন ছিল যে আমার অন্য কোনো নারীর প্রতি আমার কোনো নেশা নাই, একমাত্র নেশা ছিল ওর প্রতি, যেটা আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু ওর এখন যে এত নারী যে আমার লাইফে যে মনে করেন যে আমার প্রস্তাব দেয় বা রিলেশন করে, কারোর প্রতি কোনো আমার আকর্ষণ আসে না, কোনো ফিলিংস আসে না। শুধু ফিলিংসটা শুধু ওর মধ্যেই আমি রেখে দিছি। আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি, এখনও বাসি। আজকে 1 বছর হয়ে গেছে, এখন আমি বোঝানোর উপরেই আছি ওরে। এখন পর্যন্ত ওরা বুঝায় যে দেখো, মানুষের লাইফে একটা অ্যাক্সিডেন্ট হয়, অনেক যুদ্ধ হয় মানুষের লাইফে, সংসারের মধ্যে এমন এমন যুদ্ধ হয় যা আসলে বলার মতন না। কিন্তু মানুষ তো সংসার ছেড়ে যায় না। তোমার মধ্যে তো আমার মধ্যে ওরকম কোনো কিছু হয় নাই। যেটা ছিল ওটা শেষ, এখন চলে আসো, চলে আসো। সে আসতে চাইতেছে না। তো আমার ভুলগুলো আমি কতদিন হয়েছে? আজকে 1 বছর হয়ে গেছে। 1 বছর সে আসতে চাইতেছে না। আর বাচ্চা কার কাছে? বাচ্চা ওর কাছেই আছে। কত বছর বয়স বাচ্চার? বাচ্চার বয়স 8 বছর। কি হয়েছে আপনার? আমার ওয়াইফের সাথে আর কি ডিভোর্স, মানে অনেক এমনি কোনো কিছু হয় নাই। তো আমাদের আসলে কি যে পারিবারিকভাবে কোনো সমস্যা ছিল না। তো সমস্যার মধ্যে কি, যেমন আমার একটু আর্থিক সমস্যা ছিল। আর্থিক সমস্যা বলতে কি, যেমন ধরেন আমার কাজ কাম হইতো না, তো কাজ কাম একটু কম হইতো, তো আমি একটু বেশি ঘুমাইতাম। মানে ঘুমাইতেন বেশি আপনি? হ্যাঁ, একটু বেশিরভাগ ঘুমাইতাম, তো আলহামদুলিল্লাহ তাও মাস শেষে আলহামদুলিল্লাহ ভালোই আসতো আমার। কত? এই আপনার 30 থেকে 35 হাজার টাকা ইনকাম। ভালো, সংসার চলার জন্য যথেষ্ট। কি কাজ করতেন? আমি হচ্ছে ইভেন্টের ওয়েডিং এর কাজ করি আর কি, ফুলের স্টেজ, তারপর হচ্ছে আপনার লাইটিং, মানে যত সাজসজ্জা আছে এগুলো কাজ করি আমি। জি। তো আলহামদুলিল্লাহ আমার একটা দুইটা কাজ হইলে মোটামুটি আমার হয়ে যেত। তো ওর মনে করেন যে বেশিরভাগ একটা ছিল যে কি, ওর চাহিদাও অতটা ছিল না, আবার চাহিদা ছিল, এরকম কোনো কিছু। তো সবসময় ওর চাহিদাটা আমি মিটাইতে পারতাম না। তো আমি চিন্তা করতাম যে, আমি ওরা বলতাম যে দেখো, সবসময় তো একটা জিনিস চিন্তা করো যে তুমি এইখানে থাকবা, ওইখানে থাকবা, ভালো একটা জায়গায় থাকবা। আমি তো ওরা রাখার অনেক চেষ্টা করি, যতটুকু পারে রাখার চেষ্টা করি, কিন্তু আয় বুঝে ব্যয় করতে হয় আমাদের। তো জিনিসটা বলতো যে দেখো, আমাদের হয়তো মেহমানটা আসবে, সব কিছু দেখতে হবে, ভালো মতো তো রাখতে হবে। সবার ক্ষেত্রে তো সবই না, কারণ আল্লাহ তাআলা তোমার রিজিকে যা দিছে তুমি তাই পাবা, এর বেশি তা তুমি পাবা না। তো সবসময় যদি আমার প্রেশার ক্রিয়েট করো, তাহলে তো সেটা তো আর আমি নিতে পারবো না। সারাদিন যদি আপনি বসে বসে ঘুমান আর আপনি বলবেন যে আমার রিজেক এইটুক ছিল, এটা তো হইলো না। এটা তো কোনোদিন সম্ভব না, এটা আসলে সত্যি। তো আপনি কাজ করবেন 16 ঘন্টা, হ্যাঁ, তারপরে আপনি 8 ঘন্টা ঘুমাইতে পারেন, 6 ঘন্টা ঘুমাইতে পারেন। আসলে কথা কি, কাজ কাম ওরকম থাকতো না আর কি। যখন আপনার ওই কাজ নাই, বাকি সময় তো অন্য কাজ করা যাইতো। অন্য কাম খুঁজতাম আসলে ঘুমাই আর কি ইয়া করতাম। যাই হোক, তো এরকমভাবে আর কি আস্তে আস্তে আমার অনেক বুঝাইতো যে আমি তোমারে এটা না ওইটা করো, রিক্সা চালাও, দরকার হইলে তারপরে এ করতো। কিন্তু কি চেষ্টা করতাম। তো রিক্সা চালাতে চেষ্টার কি লাগে? মানে চেষ্টা বলতে কি, চাইতাম একজনের কাছে, বলতাম যে ভাই আপনি রিক্সাটা দেন, আমি একদিন চালাই। তো অনেকে বলতো যে ভাই আমি তো আপনারই চিনি না, বা আপনারে দেওয়া যাবে না, আপনি তো এরকমভাবে ইয়া করেন, আপনি তো প্রফেশনালি, তো আপনি ইভেন্টের কাজ করেন, তো অলরেডি সবাই আমার চিনতো, তো করতে দিত না। তো যাই হোক, এরকমভাবে আল্লাহর রহমতে 8টা বছর কাটলো। তো গত বছরে এই কোরবানিদের পরে এই সময়টার মধ্যেই তো ছেলের মুসলমানের অনুষ্ঠান করবে। তো আমি ওরা, তুমি যদি এখানে অনুষ্ঠানটা করো, আমার হাতে টাকা নাই, তো তুমি কিভাবে কি করবা বলো? বলেন আমার বোন বিদেশ থেকে আসছে, আমার অনুষ্ঠান করতে হবে, নাহলে করা যাবে না। আমি কি অনুষ্ঠান তুমি করতে পারবে? তুমি তো জানো সিজন আসলে আমার হাতে টাকার অভাব থাকে না। আল্লাহর রহমতে মাসে সে মনে করো যে আমার 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা আমি ইনকাম করি আল্লাহর রহমতে, তখন আমার সিজন থাকে। তো এরকমভাবে ওরা বুঝালাম না, সে মানবে না। ঠিক আছে, অনুষ্ঠান করো। তো নিজের তো আর সাই না দিলে তো আর হইতো না, তো সাই দিছি ওর আমি যে ঠিক আছে অনুষ্ঠান করো। করছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই গেছে। তো মানুষের এরকম একটা টাকার প্রেশার চলে আসে অনুষ্ঠানের পরে, মানে আমি তখন মেন্টালিটি আর চাপায় রাখতে পারি নাই। তো আমি ওরা শুধু একটা জিনিস বোঝানোর জন্য, জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য, যে তুমি তোমার ফ্যামিলি যে ফ্যামিলি করো, তোমার ফ্যামিলিকে তোমার বেশি সাপোর্ট দেয় নাকি আমি তোমার বেশি সাপোর্ট দিই, জাস্ট এতটুকুর জন্য আমি একটা সপ্তাহ শুধু ওরা বুঝাইতে চাইছিলাম, আর কিচ্ছু না।
তাছাড়াও যাই বলতো, যখন যেটা বলতো আমি কোনোদিন ওরা মানা করতাম না, শুধু এতটুকু কি সময় চাইতাম, একটু সময় দাও, দিচ্ছি, কখনো মানা করতাম না। তা আলহামদুলিল্লাহ, তো এরকমভাবে তো কয়েকটা দিন, একটা সপ্তাহ ওর সাথে আমি একটু খারাপ ব্যবহার করছি। যা দুর্ব্যবহার মরতে গিয়ে যে একটা মানে খারাপ মানুষও এরকম কখনো করে না, যেটা আমি করছি। তো করার পরে কি হলো, একদিন বাসায় ওরা শুয়ে ছিল। গায়ে তুলছেন? না, গায়ে হাত তুলি না। বকাবাজি করছেন? হ্যাঁ, বোকাবাজি করছি, যেটা সত্যি সেটাই বলতেছি। মা বাপ বোকাবাজি- তুলে গালি দিছেন? না, বাপ মা তুইলা গালি দিই নাই, কিন্তু Okay. একটু নোংরা ভাষায় গালিগুলা দিছি আমি আর কি। তখন আর কি ওই মেন্টালিটিটা আমার ছিল না। হইতে পারে, এক দুইবার জীবনে হইতে পারে। হ্যাঁ, মানে মানুষের যখন ধরেন আমার বাড়িওয়ালা আমার থেকে পাইতো প্রায়, মানে যে বাসায় আমি ভাড়া থাকতাম, তো উনি আমার থেকে 70,000 টাকা পাইতো। তো 70,000 টাকা পাইতো, তো আলহামদুলিল্লাহ প্রায় ওনার টাকাও আমি ক্লিয়ার করে দিছি। এখন আর বেশি টাকা আল্লাহর রহমতে আর কেউ টাকা পয়সা আমার থেকে পায় না। যতটুকু পাইতো বাড়িওয়ালা পাইতো, ধরেন মুদি দোকানে কিছু টাকা পাইতো, আর হচ্ছে ফার্মেসিতে কিছু টাকা পাইতো। আর একটা জিনিসে ওর আবার এজমার সমস্যা ছিল। এজমা? হ্যাঁ, শ্বাসকষ্টের সমস্যা ছিল। তা ধুলাবালি সহ্য করতে পারতো না? না, ধুলাবালি সহ্য করতে পারতো না। তো মনে করেন যে আমার অনেকটাই চেষ্টা করছে যেন আমি একটু, মানে কি বলে এটা, একটু পরিপাটি হই। মানে পরিপাটির জিনিসটা আমি নিজে থেকে করতাম না। মানে কি অলসতা যেটা আমার মধ্যে বেশি ছিল, আমি বেশি একটা করতাম না। তো আমারে বলছে যে দেখো, পরিপাটি হও, নিজেরা গুছায় নাও, সুন্দর হবে। আমার অনেক ভালো ভালোভাবে আমার বুদ্ধি দিছে, জ্ঞান দিছে, সব কিছুই দিছে। তো যাই হোক, তো ওই দিন সব কিছু বলার পরে পরে কি হইলো, একতরফা আর কি ঝগড়া লেগে গেছে। তো এমনভাবে ঝগড়াটা লাগছে যে একবারে টোটালি মনে করেন যে ওর মেন্টালিটি মানে পাগলের মতো হয়ে গেছে। তখন আমি বললাম যে তুই এক কাজ কর, তোর মা, তোর বোন আর হচ্ছে তোর ভাইরে আসতে বল, আইসা তুই বাসায় যা, বাসায় একদিন থাক, দেখ তোরে কে বেশি ইয়া করে। কিন্তু সবচেয়ে সত্যি কথা বলতে কি, যখন ও অসুস্থতা থাকতো তখন আমি বাইরে এবার যেখানেই থাকি না কেন, আমার একটা ফোন দেওয়া মারতো, আমি বাসে চলে আসতাম, রান্না বান্না করতাম। বেশিরভাগ সময় মনে করেন আমি বেশিরভাগ রান্না করতাম, আর ও টেলারিংয়ের যে কাজগুলো ছিল, ও আবার টেলারিংয়ের কাজ জানতো মাসাল্লাহ, তো ওগুলো করতো আর কি। তো ছেলে খেলাধুলা করতো। তো এরকমভাবে রান্নাবান্না করে আমি ওরে খাওয়াইতাম, ঠিক আছে, আমি খাওয়াই দিতাম, আমি রান্নাবান্না করতাম, ঘরের যত কাজ আছে আমিই করতাম। মানে একটা স্বামীর যতটুকু দায়িত্ব ছিল আর কি, ততটুকু আমি করতাম। আবার মাঝে মধ্যে করতাম না, আবার করতাম না। তো এরকমভাবে আমাদের আর কি লাইফটা গেছে। তো ওর ভাই আসলো, ওর মা আসলো, ওর খালা আসলো ওই দিন। আসার পরে তো ঘরের মধ্যে তুমুল ঝগড়ার পরে মনে করেন আমি বললাম যে দেখেন, মানে সত্যি কথা বলতে কি একবারে খারাপ বিহেভভাবে বলছে যে আপনাদের মেয়ে আপনি নিয়ে যান, যেদিন ও ভালো হইতে পারবে সেদিন আপনারা দিয়েছেন। স্বাভাবিক যে একটা মানুষ যখন পাগলের মতো হয়ে যায় তখন এই মানুষটার মাথা আসলে ঠিক থাকে না। তো এরকমভাবে আর কি ওদিনকে চলে গেছো। চলে যাওয়ার পরে আর আমি কখনো ওর ছাড়া ঘুমাইতে পারতাম না। ও আমার এমন একটা পার্সন ছিল যে আমার অন্য কোনো নারীর প্রতি আমার কোনো নেশা নাই, একমাত্র নেশা ছিল ওর প্রতি, যেটা আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু ওর এখনও যে এত নারী যে আমার লাইফে যে মনে করেন যে আমার প্রস্তাব দেয় বা রিলেশন করে, কারোর প্রতি কোনো আমার আকর্ষণ আসে না, কোনো ফিলিংস আসে না। ফিলিংসটা শুধু ওর মধ্যেই আমি রেখে দিছি। আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি, এখনও বাসি। আজকে 1 বছর হয়ে গেছে, এখন আমি বোঝানোর উপরেই আছি ওরে। এখন পর্যন্ত ওরা বুঝায় যে দেখো, মানুষের লাইফে একটা অ্যাক্সিডেন্ট হয়, অনেক যুদ্ধ হয় মানুষের লাইফে, সংসারের মধ্যে এমন যুদ্ধ হয় যা আসলে বলার মতন না। কিন্তু মানুষ তো সংসার ছেড়ে যায় না। তোমার মধ্যে তো আমার মধ্যে ওরকম কোনো কিছু হয় নাই। যেটা ছিল ওটা শেষ, এখন চলে আসো। সে আসতে চাইতেছে না। তো আমার ভুলগুলো আমি, কতদিন হয়েছে? আজকে 1 বছর হয়ে গেছে। 1 বছর সে আসতে চাইতেছে না। আর বাচ্চা কার কাছে? বাচ্চা ওর কাছেই আছে। কত বছর বয়স বাচ্চার? বাচ্চার বয়স 8 বছর। পরে কি? পড়েছে মাদ্রাসায়? মাদ্রাসায়। হ্যাঁ, মাদ্রাসায় পড়াশোনা করতেছে। আলহামদুলিল্লাহ, আমার ছেলে ভালোভাবে পড়াশোনা করতেছে, ভালো একটা মাদ্রাসায় পড়াশোনা করতেছে। বউ চলে গেল, বউ আপনার বিরুদ্ধে অভিযোগ কি দিচ্ছে, কেন আমি আসবো না? অভিযোগ একটাই বলতে কি যে আমি ঠিক হইতে পারি নাই, আমার জবান ঠিক নাই, আমি মিথ্যা কথা বলি। এটাই হচ্ছে কি নিয়ে মিথ্যা বললেন আপনি? মিথ্যা কথা বলতে কি, যেমন ধরেন আমি আমি আপনার জবান দিছি, যেমন আপনার থেকে আমি টাকা নিছি, তো আমি আপনারা বলছি যে ভাই আজকে না, আমি কালকে দিয়ে দিব, কিন্তু সেই টাকাটা আমার আসে নাই। তো আমি এটা দিতে পারলাম না কেন, এই হচ্ছে আমার একটা জুট, যেমন জবান মিস হইলো আর কি। ট্রু। জুট করা।
আরেকটা হচ্ছে যে যেমন মনে করেন আমি আপনার এখন একটা কথা বলছি যে আচ্ছা ঠিক আছে যাও তুমি যেটা বলছো যাও আমি দিব, কিন্তু সেটা দিতে পারি নাই, এটা আমার একটা মিথ্যা কথা, আমি রাখতে পারলাম না। মানে সবই কি টাকা কেন্দ্রিক মিথ্যা? হ্যাঁ সবই হচ্ছে টাকার ক্ষেত্রে আর কি যেহেতু তাছাড়া ইনকামটা লিমিটেড ইনকাম, সো ওই জায়গাটা নিয়ে আপনি কথা রাখতে পারতেছেন জি, জি, এবং জি। কিছু বাকি পড়ে গেছে, ধার দেনা হয়ে গেছে। আন্ডারস্টুড। তো শুধু অর্থনৈতিক কারণে বউ ছেড়ে যাবে এটা না আমার বিশ্বাস হইতে চায় না ভাইয়া। আসলে এটা আমিও আসলে ওর কাছ থেকে জানতে চাই। আমার শুধু একটা কথাই বলে যে আপনি আমার অনেক কষ্ট দেন, তো কষ্টটা কী দেয় সেটা তো আমার বলতে হবে। মানসিক প্রেশার দেই, মানসিক টেনশন কোনটা দেয়? যে মানুষটা যে বাইরে নেশাপানি করে আসতো, সেটা এক কথা ছিল যে না আমি বাইরে নেশাপানি করে আসি বা মানুষের সাথে মারামারি করি বা বন্ধুদের সাথে আড্ডা দেই বা জুয়া খেলি, এরকম কিন্তু কোনো নেশা আমার মধ্যে নাই। আল্লাহর রহমতে এইসব বাজে কোনো নেশা আমার মধ্যে নেই। আমার ফ্যামিলিও জানে, সবাই জানে। যে ও আরেকটা কথা হচ্ছে যে আমি মানুষের কান কথা শুনি। এটা আর কি আমার বলছে যে মানুষের কান কথা শুনি। আসলে অন্য মানুষের কথা নিয়ে আপনি বউয়ের সাথে ঝগড়া করেন? অন্য মানুষ না এটা না না, বলছে? অন্য মানুষের কথা বলতে কি, যেমন আমার একটা কথা বলছে না যে দেখ তোর বউ তো এরকম করে, আর তোর বড় তুই টাই দিতে পারছ না, তখন আমি একটা জিনিস বলি যে তুমি যে আমার সাথে এই কথাটা বলো এটা কি যায় বলো? একটা স্বামীর সাথে কি কেউ কোনোদিন এরকমভাবে ব্যবহার করে? মানে আপনার ওয়াইফকে আপনার সাথে খারাপ ব্যবহার করতো? হ্যাঁ মানে ধরতে গেলে কি মানে এলাকার মানুষ সবাই বলতো কি যে চিল্লাচিল্লিটা বেশি হইতো, মানে আমার আওয়াজের থেকে ওর আওয়াজটা একটু বেশি শোনা যেত। বদরাগী ছিল প্রচণ্ড পরিমাণ। মানে তারপর আমার ফ্যামিলি আমার বলে যে তোর এত ধৈর্য কিভাবে হয়, যে মানুষটারে তুই রান্না বান্না করে খাওয়াস। আপনি রান্না করে খাওয়ান? আমি রান্না করে খাওয়াইতাম। আমি এতক্ষণ কিন্তু এটাই বলছি আমি আপনারে। মানে ও বেশিরভাগই অসুস্থতা থাকতো, শীতের সিজন আসলে বেশিরভাগই অসুস্থতা থাকতো। তখন আমি কি করতাম, যেমন কাজে চলে গেছে ফোন দিত, আমার শরীরটা ভালো না, কি করতে হবে, বাসা তো রান্না করি নাই, এখন তো অবস্থা খারাপ, বাচ্চাটারও তো খাওয়া দিতে হবে, ওরও তো খাবার খাইতে হবে, তো খাবার কিনে নিয়ে আসতাম, আরও তো রান্না করতাম, দুইটার একটা করতাম। আপনি আর রান্না করতেন, আপনি ঘরের কাজ করতেন, আপনি টাকা পয়সা দিতেন, আপনি আদর করতেন, আর আপনার উপরে গালাইতো, আবার আপনারই ছাইরা চলে গেল। আবার আমার চ্যানেল চলে। তো এই জিনিসটা আসলে আমি ওরা এখনও বুঝাইতেছি যে দেখো তুমি যেই মানে তোমার যে ইগোটা, তোমার যে অহংকার, এগুলো নিয়ে তুমি কতদিন থাকবা? একদিন না একদিন মাটির নিচে সবাই যাইতে হবে। আমি এখনও বুঝাই যে তুমি যে এইরকম যে বদমেজাজিগুলো দেখাইতেছো, কী লাভ আমার সাথে দেখায়? কী লাভ? ধরো আমি আগে খারাপ ছিলাম, মানলাম আমি অনেকটাই খারাপ ছিলাম, এখন তো আমি পরিবর্তন হয়েছি। তুমি যখন টাকা চাইতেছো আমি তোমার টাকা দিতেছি। এমনও সময় গেছে আমি এলাকা থেকে চলে গেছি, আমার ঘরে যত সামান ছিল এই সামানগুলো দুজনে একসাথে জোড়াইছি আর কি। তো এই সামানগুলো কী করছি, যেমন যা যা ছিল সব কিছু আমি ওর বাসায় পাঠিয়ে দিছি। তো থাকতেছো ওর খালার বাসায়, তোর খালার বাসায় থাকতেছো, তো আমি সব কিছু পাঠিয়ে দিছি। পাঠিয়ে দিয়ে পর আমি চিল্লায় চলে গেলাম আল্লাহ রাস্তায়, 1 মাসের জন্য চলে গেলাম, প্রায় 40 দিনের মতো আল্লাহ রাস্তায় ছিলাম। পরে আল্লাহ রাস্তা কোন দিকে? চিল্লাই গেছিলাম আর কি। ও আচ্ছা, চিল্লা বলতে চিল্লায় কি বলি, গেছিলেন, সেটা মানে বলেন, হ্যাঁ। আপনার এক ডিস্ট্রিক্টে যায় আর কি 40টা মসজিদে আপনি তাওয়াক্কুল করতে হয় আর কি, মানে ইসলামের মধ্যে দাওয়াত দিতে হয়। আপনার ঘরে আপনার বউ আপনার উপরে অসন্তুষ্ট যে আপনি ইনকাম করতেছেন না ভালো জি। মতো, আর আপনি সব ছেড়ে চলে গেলেন। না, যাওয়ার একটা কারণ আছে, যার কারণটা আমি বলি। তখন আমার মেন্টালিটি এরকম ছিল, মানে আমি পাগল হয়ে যাবো এমন একটা অবস্থা। তখন কেন আমি পাগল চিন্তা হয়ে করলাম, যাবেন? আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়লাম। কেন পাগল হয়ে যাবেন? কি হয়েছিল পরে দিয়ে মানে আপনি ওই মুহূর্তে পাগল কেন হইতে যাচ্ছিলেন? মানে ওই সেন্সটা কাজ করতেছে না যে কি ও sense আমার কাজ? কাছে নাই। হ্যাঁ। মানে আমার নিজের থেকেও আমি ওর এতটা পরিমাণ ভালোবাসতাম যা বলার মতো না। আমি ওর সাথে এখন খারাপ আচরণ করছি না, একটু পরে ওর কাছে মাপ চাইতাম। তাহলে খারাপ আচরণ কেন করতেন? খারাপ আচরণ করতাম কি, যেমন একটা কথা বলতো, তো যেমন ঘরে আসতাম কাজ কাম থাকতো না, টাকা পয়সা থাকতো না, একটা কথা বলতো, তখন আমার কাছে ওর খারাপ লাগতো। মানে দিন শেষে ঘুরে ফিরে আপনার কাছে যে কম টাকা আসে, কম ইনকাম করতেছেন, এইটাই একমাত্র, এটাই হচ্ছে একমাত্র কারণ আর কি। মানে ওই যে বলে না যে পুরুষের টাকা না থাকলে কিছু থাকে না, আসলে কি ঘটনা তাই না, হলো? না, কোনো মূল্যায়ন থাকে না। পুরুষের কাছে যদি টাকা না থাকে কেউ মূল্যায়ন করে না, এমনকি ওর ফ্যামিলিও করে না। তার মানে কি টাকা নাই বলে আপনার বউ ভেগে মানে ছেড়ে চলে গেল আপনাকে? জি, মূলত করার কারণটা হচ্ছে এটাই। আর জীবনে আমি অনেক টাকা ইনকাম করছি আলহামদুলিল্লাহ, যে কিন্তু টাকাগুলো রাখতে পারি না কেন? যেমন আপনি চাইছেন দিয়ে দিছি, উনি চাইছে দিয়ে দিছি। আর এর উপর আপনি এত ধার রয়ে গেছে। হ্যাঁ, তারপরে সবার কাছে কালার। এই নিয়ে আপনার তো ওয়াইফকে যদি আপনি কিছু বলতে চান এই ক্যামেরায় বলেন। আমার বলার মধ্যে শুধু একটাই কথা
মানুষের লাইফে অনেক দুঃখ কষ্ট আসে, অনেক ঝড়োঝাপটটা আসে, কিন্তু সংসার ছেড়ে যাওয়াটা কিন্তু মানুষের লাইফ না, মানুষের জীবন না। তা আমি এখনও বলি যে আজকে এমন একটা জায়গায় আসছি, সত্যিটা বলার জন্য আসছি, যেন তুমি যেন আমার কাছে চলে আসো, আমার ছেলেটার নিয়ে তুমি আমার কাছে চলে আসো। কথা দিতেছি, আজকে মনে করো যে আমার সারা দেশের মানুষ দেখবে আমারে, এতটুকু কথা দিতেছি যে কোনো দিন টাকা কষ্টটা আমি দিব না, আমি নিচে না খেয়ে থাকবো ইনশাআল্লাহ, আমার কোনো কষ্ট নাই, কিন্তু অন্ততপক্ষে তোমার আমি কোনোদিন কষ্ট দেবো না, আর আমার ছেলেটার আমি কোনোদিন কষ্ট দেবো না। এতটুকু বোঝার একটু নিজের কাছে রাখো। আমি চাই সব সময় তোমার হাসি খুশি রাখতে। এখন থেকে যেটা আমার ভুল ছিল সেটা আমি শুধরায় নিছি, আমি আর আমার ভুল করতে চাই না। নেক্সট টাইম থেকে আমার যত কষ্টই হোক না কেন, আমি যা কইরা পারি আমি তবুও তোমার কোনোদিন কষ্ট দেবো না। তোমার চাহিদা আমি তোমার মিটাবো, কিন্তু ইনশাআল্লাহ তোমার কোনোদিন আমি কষ্ট দেবো না। অন্ততপক্ষে আল্লাহর হস্তে এবারের মতো মাফ করে দেওয়ার একটা সুযোগ তুমি আমারে দাও, আর কিছু চাওয়ার নাই। আমি সবসময় পরিবার ভাঙার বিপক্ষে, আর যেহেতু বাচ্চা হয়ে গেছে আমি মনে করি যে ধৈরা বান্ধা জেলে হইলেও একসাথে সংসার করা উচিত। বাচ্চার মুখের দিকে তাকায় এনে ভিডিওটা শেয়ার করবেন যদি কাছে পৌঁছায়, যদি সে দেখে। আমাকে বলতে চাই ভাই, ঝগড়াঝাটি করেন, স্বামীর পাশে থেকে করেন। বাচ্চা হয়ে গেছে তো ছোটোখাটো ঝগড়া, একটুখানি একবেলা খাওয়া না খাওয়া এটা ম্যাটার করে না। বাচ্চা আল্লাহর রহমত, এবং তার জন্য অনেক কিছু বদলাই যেতে পারে। বেস্ট অফ লাক।